কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। কবিতা পাঠে আছি তো বটে, কবিতা পাঠে থাকবও তো বটে, কিন্তু কবিতাই পাঠ করি বা গদ্যই পড়ি, পড়া ও শোনা, পড়ি এবং শুনি। আমি নিজে পড়ছি এবং নিজেকে শোনাচ্ছি, সেটা যেমনই হোক, সেটা বিষয় নয়। কিন্তু যখন পড়ছি তখন বিবিধ রকমের বাধার সংখ্যা দিনে দিনে ক্রমশ বেড়ে যাচ্ছে, দিনে দিনে ক্রমশ বেড়ে যাচ্ছে। গলায় কফ জড়াচ্ছে, চোখের সামনে একটা হালকা অস্বচ্ছতা এসে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। জীবের মধ্যে বরাবরই একটা জড়তা আছে, ভয় ভীতিজনিত কারণে বটে এবং শারীরিক কারণেও হতে পারে। তো এই সমস্ত কারণগুলোকে, এই সমস্ত অজুহাতগুলোকে খাড়া করে আমি কি আমার এই কাজ বন্ধ করে দেবো? বন্ধ করে দিতেই পারি যে কোনো সময়, কিন্তু বন্ধ করে দিলে আমি যেমন ফাঁকিবাজ মানুষ, তাতে কি হবে, এই যে ভিডিও করার যে উপলক্ষটি সামনে আছে, এই ভিডিও করার উপলক্ষটি প্রত্যেক দিন আমাকে ভিডিও আপলোড করতে হবে, এই তাগিদটা থেকে আমার কিছু পড়া হচ্ছে। আর যদি এই তাগিদটা আমার না থাকে, যদি আমি ভিডিও আপলোড না করি, শুধু ওর পাঠকরা যেভাবে নিজেদের পড়বার জন্যে পড়াশোনা করেন, নিজের ধীশক্তি বাড়ানোর জন্যে, নিজের জ্ঞান বাড়ানোর জন্য, নিজের পঠিত ভাণ্ডার বাড়াবার জন্য যেভাবে তারা পড়াশোনা করেন, সেই রকমের প্রবণতা তো আজন্মই আমার মধ্যে কোনোদিন ছিল না। ফলে আমি যদি এই ভিডিও করার উপলক্ষটিকে সরিয়ে ফেলি, নিজেকে উপহাসাস্পদ করে তুলবার এই যে প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে, এটা যদি আমি এখান থেকে যদি আমি নিজেকে নিবৃত্ত করি, তাহলে হয়তো আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে, পড়া এবং শোনা দুটোই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তবুও শত রকমের বাধা সত্ত্বেও আমি এই পড়া ও শোনা থেকে সরে যাব নাই। এখনো পর্যন্ত মানসিকভাবে ভেবে রেখেছি আমরা আসব আলোক সরকারের কবিতা পাঠের মধ্যে। আজকের প্রথম কবিতা মলিন কৌতুক। যে কোনো ভিড়ের মধ্যে সহসা নিশ্চিত একটি উজ্জ্বল মুখ অসম্ভব আলো জেলে আবির্ভূত হবে, নাকি ঠিক আলো নয়, প্রবীণ বিক্ষত বৃক্ষের উপর জ্যোৎস্না, অলৌকিক সমুদ্রের 7 লক্ষ ঢেউয়ের ফণার তীব্র। দুই চোখ মেলে একবার নিস্তব্ধ ঘোষণা, রক্ত বিদ্যুতী শাসন, তারপর শান্ত অপস্মৃতি, যেন করুণ মেঘের ভেঙে যাওয়া, যেন সুদূরের অবজ্ঞাত মলিন দিবস, যেন অন্ধকার গুহার ঈশ্বর, যেন তেপান্তরে সাদা শাড়ি পরে মরুময় কুয়াশার বুকে লুণ্ঠিত নায়িকা, আর চিরদিন গগনে গগনে উচ্চারণ। যে কোনো ভিড়ের মধ্যে একই পরিচিত দৃশ্য, বারবার মলিন কৌতুক। পরবর্তী কবিতা চুল। বেদনা গোলাপ হয়ে ফুটে ওঠে, কিন্তু কোনো নিষ্পন্দ গোলাপ, কোনো পাপড়ি নেই, কোনো দ্যুতি নেই, কেবল নিশ্চিত এক অনিঃশেষ সৌরভের স্পর্শময় মুখ অভিশাপ, চারিদিকে বিদ্যুৎী বিরামে দীপ্ত। গোধূলি বেলায় তোমার মাথার চুল যেরকম অলৌকিক নির্জন ক্ষুধিত হয়ে উঠেছিল, তেঁতুলতলার নিচে ইঁদুরের অভ্রান্ত অমার, কিংবা সেই ঘন স্থির সবুজ পাতার মধ্যে একটি ফলের জাগ্রত সম্পূর্ণ দৃষ্টি তোমার মাথার চুলে। তুমি কোন সম্পূর্ণতা জেনেছিলে? তুমি কেবল মাথার চুল, গাঢ় নিরুত্তাপ স্রোতের উন্মত্ত, আর নাক নেই, ঠোঁট নেই, মুখ নেই, ধুধু সমগ্রতা, যেন বেদনা স্ফুটিত রক্ত নিষ্পন্দ গোলাপ। নির্মাণ। মাঝে মাঝে কেবল বৃক্ষই শুধু সারি সারি, বৃক্ষ ছাড়া আর কিছু কোনোখানে নেই।
মাঝে মাঝে অসীম অরণ্য শুধু ধ্যানলীন। অপ্রসর শান্ত উঁচু নিচু পথগুলি কেবল নির্দেশ এক, মুখ অনির্বাণ ইশারায় নিয়ে যাবে। কোনখানে নিয়ে যাবে? অন্য মন বাজে ঝরা পাতা, শুধু ঝরা পাতা বাজে, আর চারিদিকে শীতল অভ্রান্ত বৃক্ষ সারি সারি। ওরা কি নির্মাণ? ওরা কি গধূলিবেলা উঠোনের পরিত্যক্ত কোণে রক্তপুষ্প, নাকি নিরক্ত অমোঘ বালক সন্ন্যাসী আর হিমগিরি মনোময় সান্দ্র জাগরণে? পরবর্তী কবিতাটির নাম মালি। কেবল একটি মালি সারাদিন স্থির কর্মরত, রৌদ্রময় সমস্ত সকালবেলা শিকড়ে শিকড়ে জল দেয়, পাকা পাতা ছিঁড়ে ফেলে, একাগ্র তন্ময় মলিন মাটির বুকে ঝাঁটা দিয়ে পরিষ্কৃত করে, দুর্বল লতাটি বেড়ার উপরে রাখে, কিন্তু কোনোদিন কোনো সাজি আনে না কখনো। শুধু পরিপাটি বাগান সাজায়, ভাবে এ গাছের থেকে ও গাছের দূরত্বের পরিমাপ। উজ্জ্বল রঙিন ফুলগুলো গাছের শাখায়, আর যখনই ঝরেছে নিষ্পৃহ প্রস্তুত ছুটে আসে ঝরা ফুলগুলো কোথায় যে ফেলে দেয় জানি না কখনো। শুধু রাত্রিবেলা নির্জন বাগানে দেখি দাউ দাউ আগুন জ্বলেছে। একটি নিঃসীম মালি শীত পোহায় শান্ত অবহেলা পাকা পাতাগুলি আনে, ঝরা পাতাগুলি আনে, দুই হাতে মুঠো মুঠো ছুঁড়ে দেয় আগুনের ভিতরে অমোঘ। তখন বাগান মুখ নিষ্পৃহতা লাল ফুলে অনপেক্ষ মাতে। আলোক সরকারের পরবর্তী কবিতা স্তব্ধতা। পাথরের আড়ালে তুমি দাঁড়িয়ে যুদ্ধ করছো, আন্দাজে ছুঁড়ছো তীর। আমি মাঝে মাঝে ভাবি বুক পেতে দেব, কি যে কষ্ট হয়। পাথরের আড়ালে দাঁড়িয়ে তুমি কতদিন যুদ্ধ করছো। আমি কি এবার বাড়ি ফিরে যাব? যাবার সময় বারবার সকরুণ হাসি পায়। আমি একটু দাঁড়াই, এদিকে সামান্য সরি, ওদিকে কখনো। আমি তীরগুলো হাতে নিয়ে খেলা করি, ভাবি একবার যাই পাথরের অন্যদিকে, দিই বুক পেতে। ওদিকে কখন আলো কমে আসে, ওরে গরুর পায়ের থেকে ধুলো। বালক শিকারী, তুমি বাড়ি ফিরে যাবে না? তোমার কোনো বাড়ি নেই, কোনো আত্মীয় নির্জন? বাড়ি ফিরবার পথে আজও শুনি শ্মশ্রুময় সজল আধার। সম্পূর্ণতা। স্বতঃস্ফূর্ত কর্মময়তায় শুধু ফুল ফোটে। পতঙ্গের আশা কিছুটা দৈবের, সেই নিয়তির অলঙ্ঘ শাসন মাননীয়। অথবা তা মানা না মানায় কিবা যায় আসে, শুধু উন্মোচন, শুধু যোগ্য হওয়া, গোপন নির্জন পরিশ্রম। যেভাবে হয়েছে মেঘ ভেঙে গেছে, যেভাবে ঈশ্বর বধির সম্পূর্ণ, শুধু সম্পূর্ণতা, শুধু শান্ত স্থির নমিত উচ্ছ্বাস। আজকের মতো আলোক সরকারের শেষ কবিতাটির নাম ভ্রমর। অন্ধকারে কোনো ধ্বনি ছিল না, অথচ নৌকোগুলো আলো জেলে চলে গেল মুখ অন্ধকার ভীষণ শানিত শব্দে জেগে উঠল। কতদিন মাধবীলতার নিচে আমরা দুজন দেখেছি বিনম্র সাদা ফুলের শীতল সমাপিত বিকেল বেলার মলিন নির্জন আলো অবশ্রান্ত। আমাদের দুজনের পরস্পরের স্থির অঙ্গীকার যেন ম্লান মাটির উপরে সবুজ ঘাসের শান্ত জেগে ওঠা, কিংবা দূর মাটির ঘরের খড়ের চালের ক্লান্ত লাউডগা নিষ্পন্দ বিশ্রাম। আমরা দুজন চিরদিন মাধবীলতার নিচে অবগাঢ় ধ্বনিহীনতার ভিতরে একটি মুখ সমর্পণ। কিন্তু আজ সন্ধেবেলা সহসা ভ্রমর এলো, দুইটি ভ্রমর এলো, অমোঘ গুঞ্জন, একবার মাধবীলতার বুকে, একবার স্থির অবহেলা সাদা ফুলগুলি ছুঁল।
এমন ভীষণ চিৎকার করে কেন ডেকে উঠলে? বিদীর্ণ কণ্ঠের ভয়ার্ত স্বরের মধ্যে আমি কাকে ডেকে উঠলাম? দুইটি ভ্রমর কোন অন্ধকার চিরে নৌকোগুলি আলো জ্বলা স্তব্ধ নির্দেশের। আজকের মতো আলোক সরকারের কবিতা পাঠ শেষ করলাম।